আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পুরনো স্ত্রী। গল্পটি তাহলে শুরু করি। বাজার থেকে যেই বাড়িতে ফিরেছি তুলিকা বলল, ফোনটা বাড়িতে রেখে যাও কেন? পরিমলবাবু তোমার খোঁজ করছিলেন। একবার বাজার করতে গিয়ে একটা ফোন হারিয়েছি, আবার হারাবো? বলে বাজারের ব্যাগটা রেখে বললাম, কোন পরিমলবাবু? তুলিকা বলল, তোমার মেয়ের মামা শ্বশুর, চুঁচুড়াতে থাকেন যিনি। ও হ্যাঁ, বলে বললাম, কদিন আগে উনি যখন বিজয়ার শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছিলেন তখন ওনাকে বলেছিলাম এবার জগদ্ধাত্রী পুজোয় ওনার ওখানে যেতে পারি। তুলিকা বলল, হ্যাঁ, সেই জন্যই উনি তোমাকে ফোন করতে বলতে চাইছিলেন। আজ সপ্তমী, আজই যেন আমরা ওনাদের ওখানে যাই। উনি কটা ভিআইপি পাস জোগাড় করে রেখেছেন। আজই? বলে বললাম, তুমি কি বলেছ? আমি আবার কি বলবো? আমি বলেছি তুমি বাজার থেকে এলে আপনার সাথে কথা বলবে বলে। তুলিকা বলল, এই ৭০ বছর বয়সী জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য তুমি চুঁচুড়া যাবে? গায়ের জামাটা খুলতে খুলতে বললাম, বয়সটা দেখছো কেন? আমাকে দেখো, আমি কিন্তু এখনও ইয়াং। বলে তুলিকার মাথার পাকা চুলগুলোর দিকে তাকিয়ে বললাম, তোমাকেও আরও সুন্দর লাগতো যদি তুমি তোমার চুলগুলোতে একটু রং লাগাতে। আমি যেমন আছি ঠিকই আছি। বলে তুলিকা বাজারের ব্যাগ থেকে সবজিগুলো বার করতে করতে বলল, তুমি কি সত্যিই ওনাদের ওখানে যাবে? বললাম, চলো যাই, ঠাকুর দেখাও হবে, আত্মীয়তা রক্ষা করা যাবে। তুলিকা বলল, তাহলে সেন্টুকে ফোন করে দেখো ওর গাড়িটা পাওয়া যায় কি না। ঠিক আছে, করছি। বলে টেবিলের উপর রাখা ফোনটা নিয়ে সেন্টুকে ফোন করতেই সেন্টু বলল, জেঠু, আমি তো প্যাসেঞ্জার নিয়ে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। আমার ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। আপনি অন্য গাড়ি দেখে নিন। পরপর দুটো উবের বুক করবার চেষ্টা করলাম, চুঁচুড়া শুনে তারা ক্যান্সেল করে দিল। কিছু সময় চুপ করে থেকে তুলিকাকে বললাম, সেন্টু নেই আর উবেরও চুঁচুড়া শুনে বুকিং ক্যান্সেল করে দিচ্ছে। এখন একমাত্র উপায়, চলো মোটর সাইকেলে যাই। তুলিকা সবজিগুলো ঝুড়িতে রাখতে রাখতে বলল, তুমি কি পাগল নাকি? এতটা রাস্তা মোটর সাইকেলে যাবে, তাও এই বয়সে? হেসে বললাম, উপায় থাকলে যেতাম না, তবে তোমাকে পিছনে বসিয়ে এই লং ড্রাইভের সুযোগটাও হাতছাড়া করতে চাই না। চলো, দুজনে টুকটুক করতে করতে ঘুরে আসি। তুলিকা ইতস্তত করতে করতে সবজিগুলো ফ্রিজে রেখে রেডি হতে লাগলো। আমি আমার পিঠ ব্যাগটা বার করে দুটো পাজামা পাঞ্জাবি আর ওষুধের প্যাকেটটা ভরে নিয়ে তুলিকাকে বললাম, তোমার কাপড় চোপড় আর ওষুধের কৌটোটা আমার এই ব্যাগটাই ভরে নাও। আমি ততক্ষণে মোটর সাইকেলটা বের করি। মোটর সাইকেলে করে তুলিকার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। শুধুমাত্র আমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত বাড়ির দায়িত্ব কাজের দিদির উপর দিয়ে মেয়ের মামা শ্বশুর পরিমলবাবুকে আমরা আসছি বলে ফোন করে দিলাম। বসিরহাট বাদুড়িয়া কুমড়ো হয়ে হারপার চৈতন্য কলেজের পাশ দিয়ে আবাল সিদ্দিকির উপর দিয়ে বাইপাস হয়ে কল্যাণী রোডে এসে উঠলাম। যেই ফাঁকা রাস্তা দেখে একটু জোরে চালাচ্ছি, অমনি তুলিকা, এই জন্য তোমার মোটর সাইকেলের পিছনে উঠতে চাই না বলে সারাটা রাস্তা সাবধানে চালাও আস্তে চালাও করতে করতে একসময় আমরা চুঁচুড়ায় পৌঁছিয়ে শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার থেকে পরিমলবাবুর পছন্দের শরমালাই আর রসগোল্লা নিয়ে ওনাদের বাড়িতে চলে এলাম। আমাদের দেখে পরিমলবাবু তাড়াতাড়ি তার মোবাইলে একটা ছবি তুলে নিয়ে বললেন, বসিরহাট থেকে মোটর সাইকেলে চলে এলেন, এ তো না দেখলে কেউ বিশ্বাস করবে না। ছবিটা আমার ভাগ্নেকে পাঠিয়ে দিয়ে বলবো, তোর শ্বশুর এখনও এতটা ইয়াং, দেখে নে। হাসতে হাসতে বললাম, উবের রাইড ক্যান্সেল করে দিয়েছে, আর যে ছেলেটার গাড়িতে মাঝে মধ্যে এদিক ওদিক যাই সেও আজ নেই, তাই বাধ্য হয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। পরিমলবাবুর স্ত্রী হাসতে হাসতে বললেন, খুব ভালো করেছেন, এরকমই তো হওয়া উচিত। বলে বললেন, ভিতরে আসুন। মিষ্টির প্যাকেট দুটো তুলিকার হাতে দিয়ে বললাম, তুমি ভিতরে যাও, আমি গাড়িটার মিডল স্ট্যান্ড দিয়ে আসছি। 3 দিন ধরে দুজনে মিলে চন্দননগরের সমস্ত ঠাকুর দেখে বাঁশদ্রোণীর চণ্ডীবাড়ি মন্দির আর হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আজ দশমীর দিন আমি যখন তুলিকাকে বাইকের পিছনে বসিয়ে এই 3 দিনের বিভিন্ন ঘটনাকে মনে করে
হাসতে হাসতে গল্প করতে করতে কল্যাণী রোড ধরে ফিরছিলাম, তখন আমার গাড়ির আয়না দিয়ে লক্ষ্য করলাম একজন মাঝবয়সী লোক আমাদের ফলো করছেন। সত্যি সে আমাকে ফলো করছে না আর 5টা গাড়ির মতো আমার পিছনে আসছে সেটা বোঝার জন্য যেমন চালাচ্ছিলাম তেমনি কিছু সময় চালিয়ে বাইক স্লো করে লোকটির পাশাপাশি পজিশনে চলে এলাম, লোকটিকে চেনার উদ্দেশ্যে। আগে কখনো দেখেছি বলে মনে হলো না, তবে লোকটি কিন্তু ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছিল আর মিটিমিটি হাসছিল। লোকটি আমাদের দেখছে আর হাসছে দেখে আমি শ্যামল লোকটিকে বললাম, দাদা, আপনি আমাকে চেনেন? লোকটি মাথা নেড়ে বলল, না। অবাক হয়ে তাকে বললাম, তাহলে আপনি আমাদের ফলো করছেন কেন? আর এত মনোযোগ দিয়েই বা কী দেখছেন? আমাকে অবাক করে লোকটি বলল, দাদা, আপনার পেছনের ভদ্রমহিলা আপনার কে হন? অবান্তর কথা শুনে রাগ হলো, কিন্তু রাগ না দেখিয়ে বললাম, উনি আমার মিসেস। কেন বলুন তো? আমার কথা শুনে লোকটি আমার আর তুলিকার দিকে তাকিয়ে একটু হেসে বলল, ইয়ার্কি করছেন? লোকটির হাসি আর ইয়ার্কি করছি কথাটা শুনে রাগে গা জ্বলে উঠল। মনে হলো গাড়িটা থামিয়ে লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার, কিন্তু তুলিকার কথা চিন্তা করে রাস্তাঘাটে সেটা না করে ঠান্ডা মাথায় বললাম, আমি আপনার সাথে ইয়ার্কি করতে যাব কেন? আমি কি আপনাকে চিনি না জানি? তাছাড়া কি দেখে আপনার মনে হলো আমি আপনার সাথে ইয়ার্কি করছি? লোকটি এবার আমাকে তার বাঁ দিকে চেপে দিয়ে বলল, দাদা, বাইকটা থামান প্লিজ। লোকটির আচরণ আর তার কথাবার্তার হাবভাব দেখে মনের মধ্যে সংশয় হতে লাগলো। কোনো ঝামেলায় পড়লাম না তো? গাড়িটা আস্তে আস্তে ব্রেক দিতে দিতে ভাবলাম, ব্রিজের মাথায় যখন টোল ট্যাক্স দিচ্ছিলাম তখন কি ভুল করে নিজের বউ তুলিকাকে ছেড়ে লোকটার বউকে তুলে আনিনি তো? পরক্ষণেই মনে হলো আমি তো এতক্ষণ ধরে তুলিকার সাথেই কথা বলছিলাম। তাহলে না, মিলিয়ে না দেখলে চলছে না ভেবে বাইক থামালাম। তুলিকাও পিছন থেকে নামলো। ভালো করে তুলিকার দিকে চেয়ে দেখলাম এ আমারই তুলিকা কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে, এ আমারই বিয়ে করা বউ তুলিকা, আমার স্ত্রী, আমার মেয়ের মা। লোকটি তার বাইকটা স্ট্যান্ডে দিয়ে স্টার্ট বন্ধ করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তুলিকাকে আমার পিছনে সরিয়ে দিয়ে লোকটির সামনে আর হয়ে দাঁড়ালাম। লোকটি আমার সামনে এসে আমাকে অবাক করে হঠাৎ আমার পা ছুঁয়ে ঢিপ করে প্রণাম করলো। আমি থতমত খেয়ে লোকটিকে 2 হাত ধরে তুলে বললাম, আপনি কে? আমাকে প্রণাম করলেন কেন? লোকটি আমার দিকে তাকিয়ে বলল, দাদা, এখনকার দিনে এই বয়সে এক মাথা পাকা চুলের পুরনো স্ত্রীকে পিছনে বসিয়ে এভাবে মন খুলে হাসতে হাসতে যে মানুষ যাত্রা করতে পারে, আমি আপনার পদধূলি নেবার জন্য 4 কিলোমিটার পথ আপনাকে ফলো করে আসছি। বলে লোকটা তুলিকার দিকে তাকিয়ে বলল, বৌদি, চুলে কলপ করলে কিন্তু আপনার বয়স বোঝা যাবে না। বলে লোকটা একটু হেসে তার মোটর সাইকেলের দিকে এগিয়ে গিয়ে স্ট্যান্ডটা সরিয়ে গাড়িটা স্টার্ট করে উল্টো দিকে চলে গেল। তুলিকা আমার পিছন থেকে সরে এসে সামনে দাঁড়ালো। আমি নির্বাক দৃষ্টিতে তুলিকার দিকে তাকিয়ে রইলাম। তুলিকা তার যে পাকা চুলগুলো হাওয়ায় উড়ে মুখের উপরে এসে পড়ছিল সেগুলোকে কানের পাশে রাখতে রাখতে ভ্রু দুটো তুলে ঠোঁটের মাথায় হালকা হাসির রেখা ফুটিয়ে জিজ্ঞাসা করলো, কি দেখছো? সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে মাথা নেড়ে কিছু না বলে গাড়িতে বসে বললাম, তুমি এরকমই থেকো, এখনো অনেকটা রাস্তা যেতে হবে, ওঠো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।